হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন মেডিকেলের ক্লাস নিয়ে। আজকে আমরা মেডিকেলের জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা নিয়ে পড়ব। তো ইতিমধ্যে যারা লাইভে যুক্ত হয়েছো আমাকে একটু জানিয়ে দাও ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা। সবাই একটু দ্রুত জানিয়ে দাও আমাকে যে দেখা এবং শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিব। যারা যারা যুক্ত হয়েছো, কে কোথা থেকে আছো সেটাও আমাকে জানাইতে পারো, এবং তার সাথে আমাদের ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা সেটাও একটু জানাই দাও তোমরা। এবং যারা যুক্ত হয়েছে তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, এবং তার সাথে ভিডিওটা তোমাদের টাইম লাইনে অথবা যে পরিচিত গ্রুপগুলো আছে গ্রুপগুলোতেও শেয়ার দিয়ে রাখতে পারো। ইতিমধ্যে তোমরা দেখেছো যে আমাদের অ্যাডমিশন টেস্ট কিন্তু অতি সন্নিকটে, হয়তো 2 মাস মতো টাইম পাওয়া যাইতে পারে। আর তারপরে বলা হচ্ছে যে পরীক্ষা কিছুটা আগাবে, আগের মতো কিন্তু জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে যাওয়ার সম্ভাবনা এবার খুবই কম। সুতরাং আমাদের এখন থেকে খুব বেশি সিরিয়াস হইতে হবে। যাদের স্বপ্ন সাদা অ্যাপ্রন, স্বপ্ন একটা সুন্দর মেডিকেলে যাওয়া স্টেথোস্কোপ গলায় দিয়ে, তাদের জন্য কিন্তু এই টাইমটা খুবই ক্রুশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ একটা সময় তোমরা পার করতে যাচ্ছ এখন। তো যারা যারা যুক্ত হয়েছো আমাকে একটু জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করে দিব। এবং আচ্ছা, তো তোমাদের সাথে আছি আজকে আমি, তোমাদের অমিত ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ 4th বর্ষে। আজকে আমরা পড়বো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যেগুলো আমাদের প্রয়োজন, সকল প্রয়োজনীয় তথ্য, এবং তার সাথে কিভাবে আমাদের কি কি কোয়েশ্চেন আসে এখান থেকে, সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো এখান থেকে। তো আমরা ক্লাসে শুরু করে দিতে যাচ্ছি। যারা যারা যুক্ত হয়েছে তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, এবং তোমাদের পরিচিত যে গ্রুপগুলো আছে সেখানে একটু শেয়ার দিয়ে দাও ভিডিওটা। তো তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা আমরা একটু আগে যাই। আমাদের এখানে 2টা জিনিস আছে এই অধ্যায়ের মধ্যে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে তাপ, এবং আরেকটা ওয়ার্ড আছে আমাদের তাপ এবং গতিবিদ্যা। এখন ফার্স্টে আমরা জিনিসটা আসবো এখানে যে তাপ এবং গতিবিদ্যা দুইটা কিন্তু আলাদা রাশি। আমরা পদার্থবিজ্ঞান যারা পড়ছি আমরা আগে থেকে জানি যে তাপ এবং গতিবিদ্যা দুইটা আলাদা রাশি। তাপ হচ্ছে একটা শক্তি, এবং গতিবিদ্যা এটা আমরা ডিরেক্ট আলাদা একটা বিষয় বা টপিক হিসেবে পড়ছি। এখন কোশ্চেন আসে যে তাপ এবং গতিবিদ্যা দুইটার মধ্যে সম্পর্ক কি আসলে। এক জায়গায় তাপ হচ্ছে, তার সাথে গতি তৈরি হচ্ছে, কেমনে? একটু চিন্তা করো তো, আমি যদি এখন একটু গতিশীল হই, তোমরা যদি এখন কেউ একটু দৌড়ায় আসো, খানিকক্ষণ পরে কি হবে? মানে গরম লাগবে না? তো এতে গরম লাগতেছে, এই প্রক্রিয়াটা যেটা তৈরি হচ্ছে এইটা হচ্ছে তাপ। এবং এইটার জন্য আমাদের গরম লাগতেছে, এখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এই তাপমাত্রাটা হচ্ছে ফলাফল। তাপের জন্য যে তাপমাত্রা তৈরি হচ্ছে, বা তাপমাত্রা তৈরি না, তাপমাত্রা বাড়তেছে, এই তাপমাত্রাটা হচ্ছে ফলাফল। কার জন্য তৈরি হচ্ছে? তাপের জন্য। এবং তাপ তৈরি হচ্ছে কিসের জন্য? গতির জন্য। অর্থাৎ যে কোনো কিছু যদি গতিশীল হয় সেখানে তাপ তৈরি হবে। এই তাপটা আমরা মাপতে পারবো কি দিয়ে? তাপমাত্রা দিয়ে। সুতরাং 3টা জিনিসের মধ্যে কিন্তু আমরা পার্থক্য বুঝতে পারছি এখন, যে 3টা জিনিস আসলে কি কি। একটা হচ্ছে গতি, গতির জন্য তাপ তৈরি হবে। তাপের জন্য যে তাপের পরিবর্তন, এটা আমরা মাপতে পারবো কি দিয়ে? এটা আমরা মাপতে পারবো হচ্ছে তাপমাত্রা দিয়ে। তো এখান থেকেই ফার্স্টে আমরা যেটা বললাম তাপ এবং গতিবিদ্যা। এখন গতিশীল হইতে গেলে আমাকে কি করতে হবে? গতিশীল হইতে গেলে আমাকে, বা গতিশীল হলে আমি কি করতে পারবো? কিছু কাজ করতে পারবো। গতিশীল হলে আমি যদি কিছু কাজ করতে পারি, সেই কাজের জন্য তাপ তৈরি হচ্ছে। এটাই কিন্তু আমাদের গতিবিদ্যা বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি বলা হয়েছে আমাদেরকে?
তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বলা হয়েছে তাপ এবং কাজের সম্পর্ক। এখন আমরা দেখলাম যখনই তাপ এবং কাজের সম্পর্ক আসতেছে তখনই কি হচ্ছে, সেখানে তাপের জন্য তাপমাত্রা পরিমাপ করতে হচ্ছে আমাদের। তাপের যে পরিবর্তন সেটা পরিমাপ করতেছে কি দিয়ে, আমরা তাপমাত্রা দিয়ে। তো তাপমাত্রার একটা আমাদের এখানে রাশি চলে আসতেছে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র যেটা আমরা ফার্স্টে কিন্তু এটা বললাম যে আমাদের প্রথম যে সূত্র, এই প্রথম সূত্রের জন্য কি আসছে, তাপ এবং কাজের সম্পর্ক। প্রথম সূত্রে কি আসছে, তাপ এবং কাজের সম্পর্ক। কিন্তু আমরা তারপরেও দেখলাম যে তাপ কাজের সম্পর্ক যখন করতে যাচ্ছি ফার্স্টে আমার লাগছে তাপমাত্রা। সেই তাপমাত্রা ধারণা পাই কই থেকে, আমরা তাপমাত্রা ধারণা পাই হচ্ছে পদার্থবিজ্ঞানে বা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে। কোন সূত্র থেকে? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে। মানে প্রথম সূত্র তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। শূন্যতম সূত্রের আবিষ্কারক, এই নামটা অনেক সময় পরীক্ষায় আসে, আবিষ্কারকের নাম কি? আবিষ্কারক হচ্ছে আরএইচ ফাউলার। শূন্যতম সূত্রের আবিষ্কারককে? শূন্যতম সূত্রের আবিষ্কারক হচ্ছে আরএইচ ফাউলার। শূন্যতম সূত্রের আবিষ্কারককে সবাই একটু কমেন্ট করো তো, শূন্যতম সূত্রের আবিষ্কারককে? আরএইচ ফাউলার। এখন শূন্যতম সূত্রে আমাদেরকে কি বলছে, যদি আমরা দুইটা বস্তুকে রাখি পাশাপাশি, দুইটা বস্তুকে পাশাপাশি রাখি এবং ওই দুইটা বস্তুকে কোনো একটা অন্তরক পদার্থের আলাদা করে রাখি। তাহলে দুইটা বস্তুকে পাশাপাশি রাখলাম আমরা এবং তাকে একটা অন্তরক পদার্থ দিয়ে আলাদা করে রাখলাম, তাহলে কি তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হবে? তাদের মধ্যে তাপের কোনো আদান প্রদান হবে না, কারণ মাঝখানে একটা অন্তরক আছে। এখন যদি আমরা ওই দুইটা বস্তুকেই, আমি যদি একটা ভিজুয়ালাইজ করতে চাই যে আমার এখানে দুইটা বস্তু আছে, মাঝখানে কি আছে, মাঝখানে আমাদের অন্তরক পদার্থ আছে। দুইটা বস্তুর মাঝখানে কি আছে, অন্তরক পদার্থ আছে। তাহলে তারা কি হবে, তারা তাপের আদান প্রদান করতে পারবে না। যখনই আমরা আবার ওই দুইটা বস্তুর সাথে একটা তৃতীয় বস্তুকে যুক্ত করে দিব, তখন দেখবো তাপের আদান প্রদান ঘটতেছে। এবং এটা কতক্ষণ ধরে ঘটবে, যতক্ষণ না পর্যন্ত এই তাপগতীয় যে বস্তুগুলো আছে এর মধ্যে একটা রাশির সমতা না হবে। কোন রাশির সমতা? এই রাশিটাকেই বলতেছি আমরা তাপমাত্রা। এটাকে কি বলতেছি? তাপমাত্রা। তাহলে শূন্যতম সূত্রে আমাদেরকে বলছে যে তাপীয় যে বস্তুগুলো আছে সবগুলো বস্তুর মধ্যে তাপীয় আদান প্রদান ততক্ষণই হবে যতক্ষণ পর্যন্ত না তাদের তাপমাত্রা সমান হয়। তাদের কি সমান হয়? তাপমাত্রা সমান হয়। এই অবস্থাটাকে বলা হয় তাপীয় সমতা। কি বলা হয় এই অবস্থাটাকে? তাপীয় সমতা। এটাই বলা হয়েছে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রে। এবং এটার উপর প্রয়োগ করেই, এইটার ভিত্তিতে কি তৈরি করা হয়েছে? এইটার ভিত্তিতে থার্মোমিটার তৈরি করা হয়েছে। আমরা তাপমাত্রা মাপতে পারি যেটা দিয়ে, কারণ তাপমাত্রা ধারণা পাচ্ছি এখান থেকে, তো তাপমাত্রা মাপতে পারবো যেটা দিয়ে সেটাকেই বলা হচ্ছে কি থার্মোমিটার। থার্মোমিটার কোন সূত্র থেকে পাই? শূন্যতম সূত্র থেকে। শূন্যতম সূত্রের আবিষ্কারককে? শূন্যতম সূত্রের আবিষ্কারক হচ্ছে আরএইচ ফাউলার। সবাই একটু দুইটা জিনিস কমেন্ট করো, থার্মোমিটার কোন সূত্রের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং শূন্যতম সূত্রের আবিষ্কারককে? এখন আসি তাপমাত্রা এবং তাপমাত্রা বিভিন্ন স্কেল। আমরা তখন তাপমাত্রা রাশিটা পেয়ে গেছি। এই তাপমাত্রা পরিমাপকে বলা হয় থার্মোমিতি, যেটা দিয়ে পরিমাপ করা হয় যন্ত্রটাকে বলা হয় থার্মোমিটার। তো আমাদের বেশ কিছু থার্মোমিটার বা ক্লিনিক্যাল বেশ কিছু থার্মোমিটার আছে, যার মধ্যে একটা আছে ক্লিনিক্যাল থার্মোমিটার। আরও কিছু থার্মোমিটার আমি একটু পরেই বলবো তোমাদেরকে। কিছু উষ্ণতাভিত্তিক পদার্থ আছে যে পদার্থের মাধ্যমে আমরা থার্মোমিটারগুলোকে ব্যবহার করি। ধর্ম আছে যে ধর্মগুলো থার্মোমিটারে কাজ করে। এবং তাপীয় সমতা কিন্তু অলরেডি আমি উল্লেখ করে ফেলছি। ঊর্ধ্ব স্থির বিন্দু আছে, নিম্ন স্থির বিন্দু আছে এবং বিভিন্ন সমীকরণ আছে যে আমি থার্মোমিটারের মাধ্যমে কীভাবে তাপমাত্রাগুলো মাপতে পারি। তো যারা আছে আমি দুইটা কোয়েশ্চেন করছি যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের আবিষ্কারককে এবং কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়। এখন আসলে আমরা রাশিগুলো একটু ডেসক্রাইব করি। থার্মোমিটার হচ্ছে আমাদের তাপমাত্রা পরিমাপ করার যন্ত্র এবং বর্তমানে আমাদের তিনটা থার্মোমিটার সবচেয়ে বেশি প্রচলিত, যার মধ্যে একটা হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার। তিনটা থার্মোমিটারের মধ্যে একটা হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার, যেটা কিন্তু সব জায়গায় ইউজ করা হয়। সেলসিয়াস থার্মোমিটার সব জায়গায় ইউজ করা হয়। আমি যদি তোমাকে এখন বলি যে আমাদের বর্তমানে আবহাওয়ার টেম্পারেচার কত বা পরিবেশের টেম্পারেচার কত, তোমার ওই এলাকায় তাপমাত্রা কত, তুমি এটা কি বলবো? এটা বলবো হচ্ছে সামথিং সেলসিয়াস, 38 ডিগ্রি বা 25 ডিগ্রি অথবা 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি যাই বলি না কেন সব জায়গায় আমরা ম্যাক্সিমাম কাজে কি ইউজ করি? সেলসিয়াস ইউজ করি। এখন যদি তোমাকে কোনো জৈব যৌগের বিক্রিয়ার ক্ষেত্রে বলা হয় এই বিক্রিয়ার ক্ষেত্রে কত তাপমাত্রা প্রয়োজন, তুমি কি বলবা? সামথিং সেলসিয়াস। তার মানে ম্যাক্সিমাম জায়গায় আমরা কোনটা ব্যবহার করি? সেলসিয়াস ব্যবহার করি। এই জন্য সেলসিয়াস স্কেলকে কি বলা হয়? সেলসিয়াস স্কেলকে বলা হয় তাপমাত্রার সার্বজনীন স্কেল। কি স্কেল বলা হয়? তাপমাত্রার সার্বজনীন স্কেল। সব জায়গায় সেলসিয়াস স্কেল দিয়ে মাপা যায় আমাদের। তাহলে এখন বলো আমাকে তাপমাত্রা পরিমাপের সার্বজনীন স্কেল কোনটা? তাপমাত্রা পরিমাপের সার্বজনীন স্কেল সেলসিয়াস স্কেল। কোন স্কেল? সেলসিয়াস স্কেল। সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আর কি আছে? আর আছে আমাদের ফারেনহাইট স্কেল।
ফারেনহাইট স্কেল আছে এবং আরেকটা হচ্ছে আমাদের কেলভিন স্কেল আছে। ফারেনহাইট আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে আমাদের কেলভিন স্কেল আছে, ফারেনহাইট কেলভিন। এই কেলভিনটা হচ্ছে আমাদের এসআই একক কেলভিন তাপমাত্রার জন্য। এই জন্য যে এসআই একক আমরা তাপমাত্রার পরম মানটা মাপতে পারি কি দিয়ে? পরম মানটা মাপতে পারি হচ্ছে কেলভিন দিয়ে। এই জন্য কেলভিনকে বলা হয় তাপমাত্রা পরম স্কেল। তাহলে সেলসিয়াসকে বললাম সার্বজনীন স্কেল, কেলভিনকে কি বলতেছি? তাপমাত্রার পরম স্কেল। সেলসিয়াস সার্বজনীন, কেলভিন পরম স্কেল। এখন আসো আরেকটা স্কেল আছে আমাদের ফারেনহাইট। আরেকটা কি আছে? ফারেনহাইট। এই ফারেনহাইটটাকে ক্লিনিক্যাল থার্মোমিটার, ডাক্তারি থার্মোমিটার, অথবা এটা দিয়ে হচ্ছে আমাদের শরীরের যে তাপমাত্রা, আমাদের শরীরের চরম মুহূর্তের তাপমাত্রা সব কিছুই মাপা যায় এটা দিয়ে। এই জন্য এটাকে চরম থার্মোমিটার বলা হয়। তাহলে ফারেনহাইটকে কি বলছে? ফারেনহাইটকে বলে ক্লিনিক্যাল থার্মোমিটার, ডাক্তারি থার্মোমিটার বা চরম থার্মোমিটার। ফারেনহাইটকে কি বলা হয়? ক্লিনিক্যাল, ডাক্তারি বা চরম থার্মোমিটার। এখন কোয়েশ্চেন হচ্ছে, এই যে ফারেনহাইটকে বললাম চরম থার্মোমিটার, আমাদের বডির টেম্পারেচার কত, তাপমাত্রা কত দেহের? আমাদের দেহের তাপমাত্রা হচ্ছে 96 থেকে 7 বা 8 নর্মাল। এবং যদি সেলসিয়াসে বলি, সেলসিয়াস হচ্ছে 36 থেকে 38 এর মধ্যে থাকে ম্যাক্সিমাম টাইম। 36 থেকে 38 সেলসিয়াস, 96 থেকে 98 ফারেনহাইট। এখন আমাদের যে ফারেনহাইট থার্মোমিটার আছে সেখানে টোটাল তাপমাত্রা থাকে হচ্ছে 95 থেকে 110 পর্যন্ত। কত তাপমাত্রা থাকে? 95 থেকে 110 পর্যন্ত তাপমাত্রা থাকে। কত তাপমাত্রা? এটা কিন্তু পরীক্ষায় আসে। ফারেনহাইট স্কেলে কত তাপমাত্রা থাকে? 95 থেকে 110। এটা একটু কমেন্ট করো তোমরা। ফারেনহাইট স্কেলে কত তাপমাত্রা থাকে? 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। কত তাপমাত্রা থাকবে? 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। এটা দিয়ে যেহেতু আমাদের দেহের চরম তাপমাত্রা মাপা যায়, এই জন্য ফারেনহাইটকে বলা হয় চরম থার্মোমিটার। এখন এই যে থার্মোমিটারগুলো, আমাদের আরও 2-3টা থার্মোমিটার আছে, যেমন র্যাঙ্কিনের থার্মোমিটার, রোমানের থার্মোমিটার। এগুলো এখন প্রচলিত না, এখন ব্যবহার হয় না ওগুলো। এখন আসি উষ্ণতামিতিক কিছু পদার্থ আছে, যেমন পারদ। তারপর আমরা কিছু কিছু ক্ষেত্রে রোদ ইউজ করি, থার্মোকাপল বা বিভিন্ন যে রোদ থার্মোমিটারগুলো আছে সেখানে কিন্তু আমরা রোদ ইউজ করি। এবং আরও কিছু থার্মোমিটার আছে আমাদের, বিকিরণ পাইরোমিটার, এই টাইপের কিছু থার্মোমিটার আছে আরও। তো এখানে যে পদার্থগুলো ব্যবহার করা হয়, এই পদার্থগুলোকে বলা হয় উষ্ণতামিতিক পদার্থ। এবং তাদের যে ধর্মগুলো আমরা ইউজ করি, এই ধর্মগুলোকে বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। যেমন ধর্ম কি? আমরা নর্মালি থার্মোমিটারগুলো ইউজ করি, পারদ থার্মোমিটার, সেখানে পারদ স্তম্ভের উচ্চতাকে ধরা হয় উষ্ণতামিতিক ধর্ম হিসেবে। আচ্ছা, এবার আসুন নিচে 2টা ওয়ার্ড, ঊর্ধ্ব স্থিরবিন্দু এবং নিম্ন স্থিরবিন্দু। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আচ্ছা, তো ঊর্ধ্ব স্থিরবিন্দু নিম্ন স্থিরবিন্দু কি? ঊর্ধ্ব স্থিরবিন্দু বলতে বোঝাচ্ছে যে তাপমাত্রায় পানি থেকে বাষ্পে পরিণত হবে কোন একটা পদার্থ। আমি যদি পানির কথা বলি, পানিটা যদি বাষ্পে পরিণত হয়, যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হবে সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব বিন্দু, ঊর্ধ্ব স্থিরবিন্দু বা ঊর্ধ্ব বিন্দু। তাহলে পানি থেকে যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে এটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব তাপমাত্রা বা ঊর্ধ্ব বিন্দু, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আর যে তাপমাত্রায় বরফ থেকে পানি পরিণত হবে, বরফ থেকে পানি পরিণত হবে, এই তাপমাত্রাকে বলা হয় হচ্ছে নিম্ন স্থিরবিন্দু। যে তাপমাত্রায় পানি থেকে বাষ্প হবে সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরবিন্দু, যেটা হচ্ছে বরফ থেকে পানি হবে সেই তাপমাত্রাকে বলবো নিম্ন স্থিরাঙ্ক বা নিম্ন স্থিরবিন্দু। এখন সেলসিয়াস স্কেলে আমাদের ঊর্ধ্ব স্থিরবিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস এবং নিম্ন স্থিরবিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। যখন আমরা ফারেনহাইটে যাব, ফারেনহাইটের নিম্ন হচ্ছে 32, উচ্চ বা ঊর্ধ্ব স্থিরবিন্দু হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিনে যখন যাব, কেলভিনের ক্ষেত্রে নিম্ন স্থিরবিন্দু হচ্ছে 273 কেলভিন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373 কেলভিন। এখন যদি আমরা এই 3টে রাশির মধ্যে একটা পার্থক্য তৈরি করি, যে ঊর্ধ্ব এবং নিম্ন স্থিরবিন্দুর মধ্যে পার্থক্য সেলসিয়াসের ক্ষেত্রে কত? 100, ফারেনহাইটের ক্ষেত্রে 180 এবং আমাদের কেলভিনের ক্ষেত্রে 373 থেকে 273 বাদ দিলে কত থাকে? 100 থাকে। ওকে, তো এই যে তাপমাত্রাগুলো, এখান থেকে আমাদের 3টা সূত্র, এই সূত্রগুলো তৈরি করা হয়েছে। সূত্রগুলো কি কি? আমরা যদি সূত্রগুলো লিখি, ফারেনহাইট, সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে C/5 =
F মাইনাস 32/9 ইজ ইকুয়াল টু K মাইনাস 273/5। এটা দিয়ে আমরা বিভিন্ন তাপমাত্রাগুলোর মধ্যে আমরা সম্পর্ক তৈরি করতে পারি, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। এখন যদি তোমাকে বলা হয় যে কোন তাপমাত্রায়, আমরা যেহেতু তিনটে তাপমাত্রা সম্পর্ক পাইলাম, এখন যদি আমাকে কোশ্চেন করা হয় যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট কোন তাপমাত্রায় সমান হয়, সবাই আমাকে একটু কমেন্ট করো তো। এটা সেলসিয়াস এবং ফারেনহাইট এটা কোন তাপমাত্রায় সমান? আমরা অলরেডি তিনটে সূত্র পেয়ে গেছি, কোন সূত্র দিয়ে আমরা বিভিন্ন জিনিস পরিমাপ করি। তাহলে এখন আমাকে একটু বলো যে কোন ক্ষেত্রে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে আমরা সমান তাপমাত্রা পাবো, কোন ক্ষেত্রে বা কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সমান পাঠ পাওয়া যায়, এবং তারপরে আমাকে বলবা কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেলে সমান তাপমাত্রা পাওয়া যায়। তাহলে কোনটাই সেলসিয়াস এবং ফারেনহাইট সমান তাপমাত্রা, তারপরে বলবা কি কোনটায় কেলভিন এবং ফারেনহাইট সমান তাপমাত্রা পাওয়া যায়। আচ্ছা, তো তোমাদের কমেন্টগুলো দেখি, তোমরা কমেন্ট করতে থাকো। প্রহ্লাদ বলছে নোয়াখালী থেকে, ঠিক আছে, একের বি। আচ্ছা, আগে আমরা এটা কমেন্ট করি, তারপর আমরা কোশ্চেনে কমেন্ট করব। আমাদের কোশ্চেনটা কি দেওয়া আছে, বস্তুর কোন বৈশিষ্ট্য থেকে পাইরোমিটার ব্যবহার করা হয়? হ্যাঁ, এটাও কমেন্ট করো তোমরা। এক নম্বর কোশ্চেনটাও কমেন্ট করো, তার সাথে দুইটা জিনিসের অ্যান্সার দিবা আমাকে। কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইটের সমান তাপমাত্রা পাওয়া যায়, এবং কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইটের সমান পাঠ আমরা পাবো। আচ্ছা, মজিদ বলছে -40। আচ্ছা, ঠিক আছে, -40 নিলাম। কামনা বিশ্বাস বলছে 1-এর সি, সিদ্ধাতুল বলছে 1-এর বি। 1-এর বি কিন্তু হবে না, আমাদের অ্যান্সার কোনটা হবে? কোন বৈশিষ্ট্য পাইরোমিটারে দেখা যায়? পাইরোমিটারে হচ্ছে বিকিরণ বৈশিষ্ট্য দেখা যায়। তাহলে 1 নম্বরে সি যারা অ্যান্সার করছে তারা সবাই সঠিক উত্তর দিচ্ছ। তার সাথে আমাকে আরো দুইটা কোশ্চেনের অ্যান্সার দিবা। একটা হচ্ছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইটের সমান পাঠ পাওয়া যায়, কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইটের সমান পাঠ পাওয়া যায়। আচ্ছা, সবাই অ্যান্সার তো -40। তার মানে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে তাপমাত্রা সমান হচ্ছে -40 ডিগ্রি। -40 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু -40 ডিগ্রি ফারেনহাইট। এখন আমাকে তাহলে বলো একটু যে কেলভিন এবং ফারেনহাইটের মধ্যে সমান তাপমাত্রা পাওয়া যায় কোন তাপমাত্রায়? সমান পাঠ পাবো আমরা কোন তাপমাত্রায়? কেলভিন এবং ফারেনহাইটের মধ্যে। কেলভিন এবং ফারেনহাইটের মধ্যে সমান পাঠ পাবো আমরা কোন তাপমাত্রায়? সবাই আমাকে একটু এটা কমেন্ট করে জানাও। এবং তার সাথে আমাদের একটা কোশ্চেন আছে এখানে দেওয়া, বস্তুর কোন বৈশিষ্ট্যটি পাইরোমিটারে ব্যবহৃত হয়? বস্তুর কোন বৈশিষ্ট্যটা পাইরোমিটারে ব্যবহার করা হয়? ওকে, তো এটা তোমরা জানাতে থাকো, আমরা পরবর্তীতে যাই। নিচের কোনটা কক্ষ তাপমাত্রা? নিচের কোনটা কক্ষ তাপমাত্রা? আমাদের এখান থেকে আরো কয়েকটা জিনিস আসবে, আমরা আলোচনা করতে থাকবো, তার মধ্যে তোমরা এই জিনিসটা অ্যান্সার দিতে থাকো। নিচের কোনটা কক্ষ তাপমাত্রা? এখন আসো, আমরা যেহেতু পানির ক্ষেত্রে বললাম, বিভিন্ন জিনিসের ক্ষেত্রে বললাম, বিভিন্ন স্কেল সম্পর্কে আলোচনা করলাম, এখন আমাদেরকে জানতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে ত্রয়োদ বিন্দু। গুরুত্বপূর্ণ পয়েন্টের নাম কি? ত্রয়োদ বিন্দু। ত্রয়োদ বিন্দু। যে তাপমাত্রায় একটা পদার্থ তার তিনটে অবস্থায় থাকতে পারে সেটাকে বলা হয় কি? ত্রয়োদ বিন্দু। যে তাপমাত্রায় একটা পদার্থ তার তিনটা অবস্থা থাকতে পারে তাকে কি বলা হয়? ত্রয়োদ বিন্দু। তিনটা অবস্থা বলতে কি বুঝতেছি আমরা? তিনটা অবস্থা মানে হচ্ছে সে কঠিন থাকবে, তরল থাকবে, বায়বীয় থাকবে। যে তাপমাত্রায় পদার্থ তিনটা অবস্থায় প্রকাশ করে, তিনটা অবস্থায় থাকতে পারে, সেই তাপমাত্রাকে কি বলা হয়? সেই তাপমাত্রাকে বলা হয় ওই পদার্থের জন্য ত্রয়োদ বিন্দু। আচ্ছা, অলরেডি আমি অ্যান্সার পাচ্ছি। বুলি সর্দার বলতেছে -574.5। আচ্ছা, 574.25 এটা অ্যান্সার হবে। 574.5 বলতেছে আলমিন ইসলাম। ফারহানা আরিয়ান বলতেছে 574.5। যারা বলছে সবাই সঠিক উত্তর দিচ্ছ, এবং তার সাথে একটা কমেন্ট করো তোমরা কোনটা কক্ষ তাপমাত্রা। এখন আমরা আসি যে তাপমাত্রায় একটা পদার্থ তিনটা অবস্থায় বা তিনটা অবস্থার মধ্যে বিরাজ করে সেই তাপমাত্রাকে বলা হয় ত্রয়োদ বিন্দু। এখন এই ত্রয়োদ বিন্দুর ক্ষেত্রে আমাদের দুইটা না, আমাদের একটা আছে, সেটা হচ্ছে চাপ থাকবে কত? চাপ থাকবে 4.58 মিলিমিটার মার্কারি। 5.48 মিলিমিটার মার্কারি। এই চাপের মধ্যে যে তাপমাত্রায় কোনো বস্তু
তার তিনটা অবস্থায় বিরাজ করবে সেই তাপমাত্রাকে বলা হয় ওই বিন্দুর ক্ষেত্রে, ওই বস্তুর ক্ষেত্রে ত্রৈধবিন্দু। এখন এই ত্রৈধবিন্দু আমাদের বিভিন্ন জিনিসের ক্ষেত্রে জানা লাগে। সেটা হচ্ছে ফার্স্টে আমরা আসবো আমাদের নিয়ন আছে, দেন অক্সিজেন আছে, বইতে দেওয়া আছে। তোমরা যারা আসো তোমরা বই সামনে নিয়ে বসো, তাহলে তোমাদের পড়াটা বুঝতে ইজি হবে। যেটা নাই এক্সট্রা আছে সেগুলো বইতে লিখে রাখবা। তাহলে ফার্স্টে আছে নিয়ন, অক্সিজেন, আর্গন, পারদ এবং পানি। আমাদের এই পাঁচটা মাস্ট মুখস্থ রাখা লাগবে, এখান থেকে এমসিকিউ আসে। এবং আরেকটা হচ্ছে আমরা সিলভার বা রূপা এর ক্ষেত্রে আমরা হিমাঙ্ক জানবো। হিমাঙ্ক বলতে আমরা কি বোঝাচ্ছি? নিম্ন স্থির বিন্দু, অর্থাৎ সে কঠিন থেকে তরলে কনভার্ট হবে কিসে, সেটাকে বলা হচ্ছে হিমাঙ্ক। ফার্স্টে আসি, ফার্স্টে হচ্ছে নিয়নের ক্ষেত্রে 24 কেলভিন। নিয়নের ক্ষেত্রে ত্রৈধবিন্দু তাপমাত্রা কত? ত্রৈধবিন্দু 24 কেলভিন। অক্সিজেনের ক্ষেত্রে 54, আর্গনের ক্ষেত্রে মানটা 83.8, অলমোস্ট 84। এই তিনটাতে তোমরা তিনটা একবার মনে রাখতে পারো। নিয়নের ক্ষেত্রে 24, অক্সিজেনের ক্ষেত্রে 54, আর্গনের ক্ষেত্রে 84। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও এটা, যে অক্সিজেনের ক্ষেত্রে ত্রৈধবিন্দু তাপমাত্রা কত, অক্সিজেনের ক্ষেত্রে ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত, আর্গনের ক্ষেত্রে 84 কেলভিন, আর্গনের ক্ষেত্রে কত, আর্গনের ক্ষেত্রে 84 কেলভিন। পারদের ক্ষেত্রে এবং পানির ক্ষেত্রে দুইটা অনেক ইন্টারেস্টিং। পারদের হচ্ছে 234, 234। পারদের কত? 234। পানির ক্ষেত্রে আমরা সবাই জানি 273। পানির কত? 273। এটা অনেক ক্ষেত্রে অনেক বইতে আমাদের দেওয়া আছে 273.15, 273.16। এগুলো মাঝে মাঝে ভ্যারি করে, বাট মেইন মান কোনটা? মান হচ্ছে 273 বা 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস। এখন সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও অক্সিজেনের ক্ষেত্রে ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত। এবং আরেকটা আসি আমরা বললাম সিলভারের ক্ষেত্রে আমরা দেখব 1, 2, 3, 4। এইটা হচ্ছে সিলভারের ক্ষেত্রে হিমাঙ্ক, সিলভার বা রূপার ক্ষেত্রে হিমাঙ্ক। আচ্ছা, তো আমি এখন দেখবো যে কারা 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিছো। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি। যারা যারা সি বলছো সবাই সঠিক উত্তর দিচ্ছ। রাশেদ বলছে সি, কামনা বলছে সি, বুলি, মিফতাহুল, ফারহানা, আরিফ সবাই বলছো সি অ্যান্সার। সি একদম সঠিক উত্তর। আচ্ছা, এবার চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে তাপমাত্রা স্কেল পরিবর্তনের ক্ষেত্রে কোনটা সঠিক নয়। আমরা কিন্তু অলরেডি তাপমাত্রা স্কেলের সূত্রগুলো পড়ে ফেলছি। সূত্রগুলো কেমন ছিল? সূত্রগুলো হচ্ছে যখন আমরা পরিবর্তন করব, পরিবর্তনের ক্ষেত্রে মাইনাসটা নিব না। পরিবর্তনের ক্ষেত্রে কি করব? মাইনাসটা নিব না। C/5 ইজ ইকুয়াল টু F/9 ইজ ইকুয়াল টু K/5। তাহলে আমি কি বললাম? পরিবর্তনের কথা যখন বলবে তখন আমরা মাইনাসটা নিব না। তাহলে কি হচ্ছে এখানে? যে 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস সমান কত ফারেনহাইট? 1 ডিগ্রি সেলসিয়াস সমান কত ফারেনহাইট? 1 ডিগ্রি সেলসিয়াসে কত ফারেনহাইট? 1 ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইট আমি যদি সম্পর্ক করি, ফারেনহাইটটা কিন্তু অবভিয়াসলি সেলসিয়াসের থেকে বেশি হবে, অর্থাৎ 9/5 ডিগ্রি ফারেনহাইট। এটা ঠিক আছে আমাদের। 1 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 4/5 কেলভিন। এটা কিন্তু ঠিক নাই। 1 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু আমরা কি জানি? 1 কেলভিন। 1 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু কি? 1 কেলভিন। এটাও ঠিক আছে আর এটাও ঠিক নাই। তাহলে এখন আমাকে একটু জানাও, আমি দেখি যে কারা কারা রাইট অ্যান্সার দিচ্ছ এটার জন্য। সঠিক নয় বলছে, কিন্তু সঠিক নয় বলছে সেভাবে অ্যান্সার দিতে হবে আমাদেরকে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। আমরা নেক্সট কোশ্চেনে যাই। পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে কোন তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস, 1000 ডিগ্রি সেলসিয়াস, 273 কেলভিন। এটা মেডিকেল 2013-14 প্রশ্ন একটা। পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকবে কোন তাপমাত্রায়? আচ্ছা, তো এর মধ্যে কিন্তু আমরা অলরেডি প্রথম আমাদের শূন্যতম সূত্রে যে জিনিসগুলো ছিল সেগুলো আলোচনা করে ফেলছি। এখন আমরা আস্তে আস্তে যাবো হচ্ছে প্রথম সূত্রের দিকে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমাদের কি আলোচনা করা হয়েছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা ফার্স্টে বলছি তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক আলোচনা করা হয়েছে।
তো তোমরা 4 নাম্বার অ্যান্সার করবা। 4 নাম্বার অ্যান্সার পাচ্ছি অলরেডি। কামনা বলছে 4-এর বি, 4 ডিগ্রি সেলসিয়াস। আসাদ বলছে বি। দেন আমরা তাহলে পরবর্তী কোশ্চেনগুলো চলে যাই। পানির ত্রয়োদবিন্দুর তাপমাত্রা কত? পানির ত্রয়োদবিন্দুর তাপমাত্রা কত? 373.15 কেলভিন, 263 কেলভিন, 253.16 কেলভিন, 273.16 কেলভিন। সবাই আমাকে এখন এটা বলো একটু যে আমাদের যে পানির ত্রয়োদবিন্দু আছে, এটা নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করে ফেলছি আমরা। পানির ত্রয়োদবিন্দুর ক্ষেত্রে তাপমাত্রা কত? পানির ত্রয়োদবিন্দুর তাপমাত্রা কত? আচ্ছা, আমি 4-এর অ্যান্সার পাচ্ছি। সিরাতুল মুনতাহা বলছে বি, সুবর্ণা বলছে বি, আরিফ বলছে বি। এখন সবাই 5 নাম্বারে অ্যান্সার করো। 5 নাম্বার অ্যান্সার পাচ্ছি। কামনা বলছে ডি। আচ্ছা, বলি বলছে ডি। ডিতে হচ্ছে আমাদের 273.16 কেলভিন। এটার মধ্যে রাইট অ্যান্সার। যারা যারা ডি বলতো তারা সবাই সঠিক উত্তর দিচ্ছ। এখন আসো, সৌর চুল্লিতে ভাত রান্না করলে কোন শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়? এটা যদি আমাদের কাজ ক্ষমতা শক্তির একটা অঙ্ক, আমরা তাপগতিবিদ্যাটা নিব না। এখন হচ্ছে 1 জুল সমান কত ক্যালোরি? 1 জুল সমান কত ক্যালোরি? 1 জুল সমান কত ক্যালোরি? এটা মোটামুটি সবাই জানো। সবাই একটু তাড়াতাড়ি আমাকে অ্যান্সার দাও। এটা 1 জুল সমান কত ক্যালোরি? আমরা জানি যে 1 ক্যালোরি সমান কত? 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। তাহলে 1 জুল সমান কত হবে? 1 জুল সমান 1/4.2 ক্যালোরি। তাহলে 1 ক্যালোরি সমান কত? 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 জুল সমান 1/4.2 ক্যালোরি। এখন এটার মান কত সেটা আমাকে বলো। 1 জুল সমান কত ক্যালোরি? 7 নম্বরে অ্যান্সার দিচ্ছে তানিশা বলছে এ কিন্তু হবে না। আমাদের এই জিনিসটা কনফিউশন করা যাবে না যে 4.2 জুল হচ্ছে 1 ক্যালোরি সমান 1 জুলে কত ক্যালোরি। আমরা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে যখনই পরীক্ষা দিতে যাই, বাংলাদেশের সবচেয়ে সহজ কোশ্চেন হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। বাংলাদেশের সবচেয়ে সহজ কোশ্চেন হয় মেডিকেল অ্যাডমিশন টেস্টে, এবং সবচেয়ে বেশি কম্পিটিটিভ পরীক্ষা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। সুতরাং এখানে যেহেতু সবচেয়ে সহজ পরীক্ষা, তুমি অনেক বেশি কম্পিটিশনের মধ্যে আসো, তোমার কিন্তু সামান্য সামান্য ভুলগুলাই তোমাকে ওখান থেকে ছিটকে ফেলে দিবে। এই জন্য অবশ্যই সবাই খেয়াল রাখবা, ছোট ছোট ভুল, ছোট ছোট পারা জিনিস, জানা জিনিস ভুল করে আসা, এটাই কিন্তু তোমাকে একদম রেস থেকে বাইরে ফেলে দিবে। খুব সাবধানে, খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং সাবধানে অ্যান্সার করে আসতে হবে। আচ্ছা, তো এটা অ্যান্সার পাচ্ছে 7 নম্বরে। ম্যাক্সিমাম বলছে এখন সি, সিদ্ধাতুল বলছে সি, মজিদ বলছে সি, কামনা বলছে সি। আচ্ছা, সবাই বলছে সি, অর্থাৎ 0.24 ক্যালোরি হচ্ছে 1 জুলের মান। কত ডিগ্রিতে ফারেনহাইট আর সেলসিয়াসের পাঠ সমান? এটা অলরেডি আমরা আলোচনা করে আসছি, এটা আমরা অ্যান্সার নিয়ে ফেলছি। উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? আমাকে সবাই তখন বলো যে উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? আমরা ক্যালোরিমিটার, ক্যালোরি হচ্ছে কিসের একক? ক্যালোরি হচ্ছে তাপের একক। ক্যালোরি কিন্তু তাপমাত্রা না, তাপের একক। ক্যালোরি কিসের একক? তাপের একক। ক্যালোরি হচ্ছে তাপের একক। তাহলে তাপ মাপা আমরা যেটা দিই সেটাকে বলবো ক্যালোরিমিটার। তাহলে ক্যালোরি হচ্ছে তাপের একক। থার্মোমিটার তাপমাত্রার একক, পাইরোমিটারও তাপমাত্রার একক, হিপসোমিটার কিন্তু তাপমাত্রা বা তাপের একক না। তাহলে এখন আমাকে বলো সবাই একটু, উচ্চ তাপমাত্রা মাপার জন্য আমরা কোন যন্ত্রটা ব্যবহার করব? উচ্চ তাপমাত্রা মাপার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করব? উচ্চ তাপমাত্রা মাপার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করি? থার্মোমিটার নাকি পাইরোমিটার? থার্মোমিটার নাকি পাইরোমিটার? উচ্চ যন্ত্রের জন্য সবাই বলবো এটা আমাকে, থার্মোমিটার নাকি পাইরোমিটার? সুবর্ণা বলছে নয় সি, পাইরোমিটার। আরিফ বলছে সি, কামনা বলছে সি, মজিদ বলছে সি, সিদ্ধাতুল বলছে এ। এ কিন্তু হবে না, এ হচ্ছে আমাদের তাপ পরিমাপের একক, অলরেডি মেনশন করছি। এই ধরনের ভুল কিন্তু করা যাবে না। এটা অনেক ইজি কোশ্চেন, এটা ম্যাক্সিমামই পারবে। আচ্ছা, একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে সাধারণ বায়ুচাপে গলিত বরফের তাপমাত্রা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের এখানে নিম্ন স্থিতিবিন্দু কত দেওয়া আছে? নিম্ন স্থিতিবিন্দু দেওয়া আছে 4 ডিগ্রি সেলসিয়াস। উচ্চ স্থিতিবিন্দু দেওয়া আছে 98 ডিগ্রি সেলসিয়াস। যেখানে থার্মোমিটার যদি 51 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়,
তাহলে এর প্রকৃত পাঠ কত হবে? প্রকৃত পাঠ কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা এখানে পাচ্ছি, আমরা নর্মালি সূত্রটা জানি যে সেলসিয়াস মাইনাস এখানে থাকে হচ্ছে বরফ বিন্দু, আমাদের যেটা 0 ডিগ্রি সেটা থাকবে বরফ বিন্দু, ডিভাইডেড বাই বাষ্পবিন্দু মাইনাস বরফ বিন্দু। এখন আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে সেলসিয়াসের মান কত, যেটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, সেখানে হচ্ছে 51। ত্রুটিপূর্ণ তাপমাত্রা কত? তাপমাত্রা হচ্ছে 51। বরফ বিন্দু দেওয়া আছে 4 ডিগ্রি, বরফ কত? 4 ডিগ্রি। নিচে আমাদের বাষ্পবিন্দু দেওয়া আছে 98 মাইনাস 4। এটা সলভ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই যে সি বা প্রকৃত মানটা পাওয়া যাবে। এখন সবাই সলভ করে এটা থেকে, সলভ করলে কি আসতেছে? সি বাই 100 ইজ ইকুয়াল টু বাই 94, অর্থাৎ 1/2। 1/2 তাহলে এটার মান কত আসবে? আচ্ছা, বিউটি হাতার বলছে সবার কমেন্টই পড়ে, শুধু আমার কমেন্টই পড়ে না। অ্যান্সার দিলে সবার কমেন্টই পড়বো। সবাই অ্যান্সার করতে থাকো, সবাই ক্লাসে থাকো, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, এবং ক্লাসটা সব আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে দিয়ে দাও, কারণ এখন খুবই ক্রুশিয়াল মোমেন্ট। 1 ঘন্টা ঘুরে বেড়ানো, অন্যদের সাথে আড্ডা দেওয়ার থেকে 1 ঘন্টা ক্লাস করা বেটার। এই জন্য যারা যারা তোমাদের যেসব বন্ধুগুলো এখন বাইরে বসে আড্ডা দিচ্ছে তাদেরকে একটু মেনশন করে ক্লাসে ধরে নিয়ে আসো, যাতে সবাই মিলে আমরা শিখতে পারি। আচ্ছা, তো এটা অ্যান্সার। আমি 10 নম্বরের অ্যান্সার পাচ্ছি না এখনও। 10 নম্বরের অ্যান্সার দিতে থাকো সবাই, যে আমরা যদি ত্রুটিপূর্ণ থার্মোমিটার 51 ডিগ্রি সেলসিয়াস পাই তাহলে সেটাকে প্রকৃত মান কত পাবো? নর্মাল থার্মোমিটার যদি মানটা মাপতে যাই আমরা, নর্মাল থার্মোমিটারে মানটা কত পাবো? এটা কি 50 ডিগ্রি সেলসিয়াস হবে, নাকি 55 ডিগ্রি, নাকি 5 ডিগ্রি, নাকি 0.5 ডিগ্রি? আচ্ছা, অ্যান্সার আসতেছে আমাদের সিদ্ধাতুল মুনতাহা বলছে ডি। ডি মানে হচ্ছে 0.5। 0.5 কিন্তু হবে না। আলামিন বলছে ডি। আচ্ছা, তোমরা ডি কেমনে বলতেছো? আমরা সি এর মান চাইছি, আমরা কিন্তু শুধুমাত্র 1/2 এর মান চাইনি, আমরা কি চাইছি? সি এর মান। তাহলে সি সমান কি হবে? আমরা যদি এই সমীকরণ থেকে সি এর মান বের করতে চাই, সি ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু 100। তাহলে সি এর মান কত হবে এখন বলো? সবাই রং অ্যান্সার দিচ্ছ। এখন সবাই বলো সি এর মান বা প্রকৃত মানটা আমাদের কত আসবে? আমাদের থার্মোমিটারের ক্ষেত্রে আমরা যদি প্রকৃত থার্মোমিটার বা একটা ভালো থার্মোমিটার নিই, সেক্ষেত্রে মানটা কত আসবে? যদি আমরা একটা ত্রুটিবিহীন থার্মোমিটার নিই, সেক্ষেত্রে আমাদের মানটা কত আসবে? আচ্ছা, তো এখন আমরা আস্তে আস্তে রাইট অ্যান্সার পাবো আশা করি। যারা অ্যান্সার দিচ্ছ সবার অ্যান্সারই ভুল। সবাই একসাথে একটা কোশ্চেন অ্যান্সার কেমন ভুল করে? যে স্কেলে বড় বিন্দুকে 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্থির বিন্দু বা বাষ্পবিন্দুকে 100 ডিগ্রি সেলসিয়াস ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধানকে 100 ভাগে ভাগ করা হয়, তাকে কোন স্কেল বলা হয়? তাকে কোন স্কেল বলা হয়? এটা কি ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল, নাকি আন্তর্জাতিক স্কেল? এটাকে কি বলা হয় সবাই একটু বলবো আমাকে। আচ্ছা, কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইটে একই মান পাওয়া যায়, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। এবার আসো, তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী আসো, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমাদের প্র্যাকটিসের একটা বড় ভান্ডার কিন্তু আছে জয়কলের মেডি সিরিজের বইগুলোতে। তো তোমরা এগুলো কালেক্ট করতে পারো, কালেক্ট করে এগুলো থেকে তোমরা বেশি বেশি কোশ্চেন সলভ করতে পারবো। তো বেশি বেশি কোশ্চেন সলভ করার জন্য তোমরা জয়কলের এক্সাইড মেডিকেলের যে বই, মেডি সিরিজের বই, সেগুলো কালেক্ট করে তোমরা পড়া শুরু করতে পারো। এখন আসো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা প্রথম থেকে এটা বলতেছি। প্রথম সূত্রে আমাদের কী কী আলোচনা করা হয়েছে? তাপ এবং কাজ। আমরা তাপগতিবিদ্যা যেহেতু বললাম, তাপ এবং কাজ নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে প্রথম সূত্রে কী কী নিয়ে আলোচনা করি আমরা? তাপ এবং কাজ নিয়ে। প্রথম সূত্র আবিষ্কার করছে জুল। জুল কি বলছে প্রথম সূত্র আবিষ্কার করার সময়? সে বলছে হচ্ছে যে আমরা যদি কোনো জায়গায় যদি কাজ করি, সেই কাজের মাধ্যমে তাপ তৈরি হবে, অথবা আমি যদি কোনো কিছুর উপর তাপ প্রয়োগ করি, সেখানে আমাকে কিছুটা কাজ পাওয়া যাবে। তাহলে কোনো কিছু যদি আমাদের তাপ প্রয়োগ করা হয় কোনো কিছুর উপরে, সেখান থেকে কাজ পাওয়া যাবে, অথবা কোনো কিছুর উপর যদি কাজ করি আমরা, সেখান থেকে তাপ পাওয়া যাবে। যেমন এত ফার্স্টে তোমাদেরকে একটা কথা বললাম যে তোমরা এক্ষুনি যদি একটু দৌড়ায় আসো, খানিকটা থেকে দৌড়ায় আসলে মানে কি, কিছু কাজ করতেছো, কাজ করলে কি হবে? গরম লাগবে, তাপ তৈরি হবে। এটাই হচ্ছে আমার তাপগতিবিদ্যার মেইন থিম। তো সেখান থেকে কি বলছে? কিছুটা কাজ করলে সেটা তাপের সমানুপাতিক, অথবা
তাপ দিলে সেটা কাজের সমানুপাতিক। তো এখান থেকে আমরা ধ্রুবক পাবো, ধ্রুবকটাকে বলা হয় জুল তুল্যাঙ্ক। এই জুল তুল্যাঙ্কের একক কি? জুল পার ক্যালোরি। জুল তুল্যাঙ্কের একক কি? সবাই একটু কমেন্ট করে জানাও জুল তুল্যাঙ্কের একক কি? জুল তুল্যাঙ্কের একক কি? এখন যখন এই জুল এই কথাটা বলছে, এই কথাটা বলার পরে ক্লসিয়াস সে জিনিসটাকে একটু ভালোভাবে নিজেরভাবে প্রকাশ করছে যে আমি যখন তাপ দিব, আমরা যে কোনো জায়গায় যখন শক্তি দিই, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যখন শক্তি দিই এই শক্তির কিন্তু সম্পূর্ণ অংশটা কাজে রূপান্তরিত হয় না। কি হয়? কিছুর অংশ কাজে রূপান্তরিত হয় এবং বাদ বাকি অংশ কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যায়, কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যায়। তাহলে এখানে কি বলছে যে কোনো ব্যবস্থা যখন আমরা তাপ সরবরাহ করব তখন ব্যবস্থা কর্তৃক তাপকে গৃহীত হবে। এর কিছু অংশ হচ্ছে আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, এটা শক্তি বৃদ্ধিতে যারা সহায়তা করতেছে এটাই কিন্তু আমাদের এখান থেকে নষ্ট অংশ, এবং বাকি অংশটা হচ্ছে কাজে সম্পাদিত হবে। তাহলে যে তাপটা দিব সেটা দুই জায়গায় যাবে, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে এবং একটা হচ্ছে বাহ্যিক কাজ সম্পাদনে। সেখান থেকে সেই জিনিসটাকে আরও সিম্পলিফাই করছে, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন আসো আমার এই সূত্র থেকে ফার্স্টে একটা কোশ্চেন হচ্ছে কে আবিষ্কার করছে? জুল। আমরা সমীকরণটা পড়লাম, যান্ত্রিক যে তুল্যাঙ্ক বা সমতা এটা পড়ে ফেললাম। তোমাদেরকে কোশ্চেন করছি একটা তাপের যে যান্ত্রিক সমতা বা জুল তুল্যাঙ্ক সেটা একক কি? সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে এটা। আচ্ছা, এখন আসো আমরা এই যে তিনটা রাশি পাইলাম ডিকিউ, ডিইউ, ডিডব্লিউ, এই তিনটা রাশির মধ্যে কোনটার মান কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে? এখন চিন্তা করো ডিকিউ যখন আমি সিস্টেমে দিব, যখন ডিকিউ সিস্টেমে দিব তাপ দিব, তার মানে কি আগে তার যা মানে তাপ যা ছিল তার থেকে এখন কি হচ্ছে? তাপ বেড়ে যাচ্ছে। আগে তাপ যেমন ছিল তার থেকে এখন কি হচ্ছে? তাপ বেড়ে যাচ্ছে। তাহলে তাপ যদি বেড়ে যায় ডিকিউ কি হবে? ডিকিউ পজিটিভ হবে। তাপ বৃদ্ধি পেলে ডিকিউ কি হবে? ডিকিউ পজিটিভ হবে। যদি তাপ হারায় সিস্টেম ডিকিউ নেগেটিভ। ডিইউ যেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আমরা একটু পরে হচ্ছে মেয়ারের উপপাদ্য পড়বো বা মেয়ারের প্রকল্প পড়বো। মেয়ার কি বলছে যে আমাদের যে অভ্যন্তরীণ শক্তি বা যে কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি সেটা একটা রাশির উপরে নির্ভরশীল। সেটা কি? সেটা হচ্ছে তাপমাত্রা। তার মানে যখন কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে, তখনই ডিইউ পজিটিভ হবে। তাহলে যখন তাপ বৃদ্ধি পাবে সেটা তাপমাত্রা হিসেবে সংরক্ষিত হবে, তখন হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। যখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে তখন হচ্ছে ডিইউ নেগেটিভ। তাহলে অভ্যন্তরীণ শক্তি বা তাপমাত্রা যখন বাড়বে, তাপমাত্রা বাড়লে ডিইউ পজিটিভ। সিস্টেমের তাপমাত্রা কমলে, তাপমাত্রা আমি যদি লিখি টেম্পারেচার যদি কমে, সেক্ষেত্রে ডিইউ কী হবে? ডিইউ নেগেটিভ। ডিডাব্লিউ। এখন কোয়েশ্চেন হচ্ছে যে কাজ, এখন আমার একটা কাজ সেটা যদি আমি নিজে করি সেটা ভালো নাকি অন্য কাউকে দিয়ে করাইলে ভালো? আমার কাজ একটা সেটা যদি আমি নিজে করি সেটা কি ভালো হবে নাকি অন্য কাউকে দিয়ে কাজ করলে ভালো হবে? অবভিয়াসলি আমি নিজে করলে ভালো হবে। তাহলে একটা সিস্টেম সেটা যদি নিজে কাজ করে সেটা হচ্ছে পজিটিভ। সিস্টেম যদি নিজে কাজ করে, সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হচ্ছে, সিস্টেম নিজে কাজ করে সেটা পজিটিভ, সিস্টেমের উপর যদি কেউ কাজ করে সেটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তাহলে বুঝতে পারছি তিনটা জিনিস কি? এই তিনটা জিনিস কিন্তু আমাদের এক্সামের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আসো তাপগতির বিভিন্ন প্রক্রিয়া আছে আমাদের। তাপগতির সাম্যাবস্থা আছে। সাম্যাবস্থা হচ্ছে যে অবিচল অবস্থা, যেখানে তাপগতি হচ্ছে চলরাশিগুলো সেগুলো স্থির থাকবে, সেটা হচ্ছে তাপগতির সাম্যাবস্থা। আর প্রক্রিয়া কি? আমাদের তাপগতির চলরাশি আছে কতগুলো? তাপগতির চলরাশি হচ্ছে চারটা। তাপগতির চলরাশি কি? তাপগতির চলরাশি চারটা, পি, ভি, টি, এস। তাপগতির চলরাশি চারটা কি কি? পি মানে হচ্ছে চাপ, আয়তন, তাপমাত্রা এবং আপেক্ষিক তাপ। তাহলে কি কি আছে আমাদের অভ্যন্তরীণ শক্তির যে অভ্যন্তরীণ শক্তি না, আমাদের তাপগতীয় চলরাশি কি কি আছে? চারটা, পি, ভি, টি, এস। সবাই কমেন্ট করো এখন পি, ভি, টি, এস। পি, ভি, টি, এস, এই চারটা হচ্ছে তাপগতীয় চলরাশি। তাপগতীয় চলরাশি এটা কিন্তু এমসিকিউতে আসে, ইসাক স্যারের বই এমসিকিউতেও এটা দেওয়া আছে। এবং অনুশীলনের কোশ্চেন যেগুলো সেগুলো কিন্তু আমাদের মেডিকেলতে অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা জানো বিগত বছরগুলোতে স্পেশালি ফিজিক্সে হিউজ পরিমাণ কোশ্চেন অনুশীলনী থেকে ডিরেক্ট কপি করা হয়, অনুশীলনী থেকে ডিরেক্ট কোশ্চেনগুলো দেওয়া হয় আমাদের। এই জন্য অনুশীলনী কোশ্চেন কিন্তু অনেক ভালোভাবে পড়তে হবে এবং এটা হচ্ছে ইসাক স্যারের বইয়ের অনুশীলনী কোশ্চেন। তাহলে পিভিটিএস, পি মানে হচ্ছে চাপ, আয়তন, তাপমাত্রা এবং অভ্যন্তরীণ না আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। আচ্ছা, সবাই কমেন্ট করে এটা আমাকে যে তাপগতীয় চলরাশি কি কি আছে? তাপগতীয় চলরাশি কি কি আছে? আচ্ছা,
এবার হচ্ছে তাপগতীয় বিভিন্ন প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়া আমাদের 4 প্রকার: সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া, দ্রুতাপ প্রক্রিয়া। আমরা যে 4টা কথা বললাম, 4টা আমাদের চলরাশি আছে পি, ভি, টি, এস। এই 4টা যদি স্থির থাকে সেটাকে আমরা বলতেছি সেটা তাপগতীয় প্রক্রিয়া। যেমন যদি পি স্থির থাকে সেটাকে বলবো আমরা সমচাপ প্রক্রিয়া। পি স্থির থাকলে কি বলবো? সমচাপ প্রক্রিয়া। যদি আয়তন স্থির থাকে সেটাকে বলবো সম আয়তন প্রক্রিয়া। যদি তাপমাত্রা স্থির থাকে সেটাকে বলি আমরা সমুষ্ণ বা সমতাপমাত্রা বিক্রিয়া। সমুষ্ণ বা সমতাপমাত্রা বিক্রিয়া। যদি আপেক্ষিক তাপ স্থির থাকে, তাপ স্থির, সেটাকে বলবো রুদ্ধতাপ অথবা সমতাপ বিক্রিয়া। রুদ্ধতাপের আরেক নাম হচ্ছে সমতাপ বিক্রিয়া। তাহলে সমতাপ, রুদ্ধতাপ, সমতাপ, রুদ্ধতাপ একই বিক্রিয়া। যদি তাপমাত্রা সমান তাকে বলবো সমুষ্ণ বিক্রিয়া। সম আয়তন বিক্রিয়া আছে আমাদের, সমচাপ বিক্রিয়া আছে। ওকে, তাপীয় সিস্টেম। সিস্টেম বলতে আমরা বুঝি যার মধ্যে তাপগতীয় যে বিক্রিয়াগুলো বা পরিবর্তনগুলো সংঘটিত হয় সেটাকে বলা হয় একটা সিস্টেম। সিস্টেমের চারপাশে যেটা থাকে সেটাকে বলা হয় পারিপার্শ্ব। আমাদের সিস্টেম কত প্রকার আছে? সিস্টেম আছে হচ্ছে 3 প্রকার। সিস্টেম কত প্রকার? সিস্টেম 3 প্রকার: উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। উন্মুক্ত মানে যে সিস্টেমের মধ্যে ভর এবং শক্তি উভয়ের আদান প্রদান ঘটবে। ভর এবং শক্তি উভয় আদান প্রদান ঘটলে সেটাকে বলবো আমরা উন্মুক্ত সিস্টেম। যার মধ্যে শুধুমাত্র শক্তি আদান প্রদান হবে কিন্তু কোনো ভর আদান প্রদান হবে না সেটাকে বলবো বদ্ধ সিস্টেম। যার মধ্যে কোনোটাই আদান প্রদান হবে না সেটাকে বলবো বিচ্ছিন্ন সিস্টেম। আচ্ছা, এবার আমাদের প্রক্রিয়াগুলো শুধুমাত্র এখানে যে নামগুলো আছে, সমুষ্ণ মানে কি? টি চেঞ্জ হবে, অর্থাৎ তাপমাত্রাটা স্থির থাকবে, বাকি সব কিছু চেঞ্জ হবে। রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের তাপ চেঞ্জ থাকবে, টি আপেক্ষিক তাপ চেঞ্জ, এস চেঞ্জ, এসটা ফিক্স থাকবে, বাকি সবগুলো হচ্ছে চেঞ্জ হবে। সম আয়তনে হচ্ছে ভি ফিক্সড, আয়তন স্থির বা ধ্রুব, বাকিগুলো চেঞ্জ হবে। সমচাপে হচ্ছে চাপ স্থির, বাকিগুলো চেঞ্জ হবে। তাহলে কি বললাম? সমুষ্ণের ক্ষেত্রে তাপমাত্রা স্থির, রুদ্ধতাপের ক্ষেত্রে তাপ স্থির, সম আয়তনের ক্ষেত্রে আয়তন, সমচাপের ক্ষেত্রে চাপ স্থির। আচ্ছা, এখানে একটু আসি আমি। সমুষ্ণ পরিবর্তন অর্থাৎ আমরা কি বলছি এটার মধ্যে, যে তাপমাত্রা কি হবে? তাপমাত্রা সমান থাকবে। তাহলে আমাদের সমুষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কেমন হবে? বৈশিষ্ট্যগুলো এমন হবে যার মধ্যে তাপমাত্রার আদান প্রদানটা অনেক বেশি করা যায়। আমরা একটা কোশ্চেন করছিলাম একটা, যে তাপগতীয় চলরাশি কি কি? ফাহিম বলছে পিভিটিএস, আরিফ বলছে পিভিটিএস, ফারহানা, আলমিন, রাশেদ সবাই বলছে পিভিটিএস। আচ্ছা, তাহলে আমাদের তাপ চলরাশি সমুষ্ণের ক্ষেত্রে কি বললাম? এখানে হচ্ছে আমাদের একটা সুন্দর তাপ সুপরিবাহী মাধ্যম লাগবে, চারপাশে তাপ গ্রহিতা উচ্চ হবে, এবং লেকটা কি হবে? লেকটা তুলনামূলক কম খাড়া হবে। রুদ্ধতাপ থেকে সমুষ্ণ পরিবর্তনের লেকটা তুলনামূলক কম খাড়া থাকবে। এখন হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, যে প্রক্রিয়ার ক্ষেত্রে একদম বিপরীতমুখীভাবে প্রত্যাবর্তন করা যায়, এবং উভয় ধাপে উভয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো প্রকার শক্তি অপচয় হবে না, অপচয় কোনো প্রকার শক্তি সৃষ্টি হবে না। যে প্রক্রিয়া সেটাকে বলা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া। অপচয় শক্তি কি কি আছে? ঘর্ষণ আছে, সান্দ্রতা আছে, রোধ আছে, এই সব জিনিসগুলো থাকবে না যেখানে, সেগুলোকে বলা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া। এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া তার উল্টা, যে প্রক্রিয়ায় বিপরীতমুখী প্রত্যাবর্তন করতে পারে না এবং যেখানে অপচয় শক্তি থাকবে। কি থাকবে সেখানে? বিভিন্ন অপচয় শক্তি থাকবে, যেমন রোধ থাকবে, অথবা সংঘর্ষ থাকবে, ঘর্ষণ থাকবে, সান্দ্রতা থাকবে। এইসব প্রক্রিয়াগুলোকে আমি কি বলবো? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আমাদের বাস্তব জীবনে ম্যাক্সিমাম প্রক্রিয়া হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী সাধারণত পাওয়া যায় না, আমরা কিছু কিছু জিনিসকে প্রত্যাবর্তী ধরতে পারি, বাট আসলে কিন্তু সেগুলো প্রত্যাবর্তী প্রক্রিয়া না। ওকে, আসো আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে কথা বলি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আবিষ্কার করছে হচ্ছে আরএইচ ফাউলার। প্রথম সূত্র আবিষ্কার করছে জুল। দ্বিতীয় সূত্র কে আবিষ্কার করছে? তোমরা একটু আমাকে আগে বলো, তারপর আমি এটা ব্যাখ্যা করতেছি। আমরা দ্বিতীয় সূত্র থেকে দুইটা জিনিসের ধারণা পাই, একটা তাপীয় ইঞ্জিন, রেফ্রিজারেটর। এই জিনিসগুলো ধারণা পাই কই থেকে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে। এখন তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে কি হয়? তাপ শক্তিটা হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়। তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে কনভার্ট হবে। এখানে তাপ উৎস থাকবে একটা, তাপ গ্রাহক থাকবে একটা। কার্যরত বিভিন্ন পদার্থ থাকে, যেমন বাষ্প ইঞ্জিনের ক্ষেত্রে বাষ্প থাকবে, কার্যরত পদার্থ। এবং এইসব ক্ষেত্রে সবচেয়ে বেশি দক্ষতা কার? সবচেয়ে দক্ষতা পেট্রোল ইঞ্জিন, পেট্রোল, ডিজেল, তারপর হচ্ছে বাষ্প ইঞ্জিন। তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা আমাদের বের করতে হয়, মাঝে মাঝে আমাদেরকে বলা হয় কর্মদক্ষতার মান কত। তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা অলওয়েজ হবে হচ্ছে 100%-এর নিচে, কখনো 100% হয় না। কারণ 100% কেন হয় না?
সম্পূর্ণ অংশটাই আমাদের কিন্তু কাজে রূপান্তরিত হয় না, যেটা আমরা একদম প্রথম সূত্র থেকে বলছি, ক্লসের সূত্র থেকে। এখানে ম্যাক্সিমাম আমাদের কর্মদক্ষতা হচ্ছে 20 থেকে 50%। তাপের যান্ত্রিক সমতার একক, এটা হলে তোমরা বলে ফেলছো, তারপর তোমরা অ্যান্সার করতে থাকো, আমি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা ব্যাখ্যা করতে থাকি। সবার কাছে আমার কোয়েশ্চেন ছিল যে সবাই আমি অ্যান্সার করো, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আবিষ্কারককে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আবিষ্কারককে সবাই একটু অ্যান্সার করো আমাকে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আবিষ্কারককে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমরা যে জিনিসটা জানতে পারছি সেটা হচ্ছে, এক কথা যদি বলি, 4 জন সূত্রটা দিছে, ক্লসিয়াস, কেলভিন, প্লাঙ্ক এবং কার্নো। প্লাঙ্ক এবং কার্নো। তো এখানে তাদের সবার কথা একটাই, যে আমরা যদি কোনো যন্ত্রকে তাপ দিই, সেই যন্ত্র থেকে আমরা 100% কাজ পাবো না। যন্ত্রকে তাপ দিই, সেখান থেকে 100% কাজ পাবো না, যেটা আমরা অলরেডি দেখে আসছি তাপগতিবিদ্যার যে তাপীয় ইঞ্জিন, এর কনসেপ্ট থেকে দেখে আসছি আমরা। তো আমি যদি 100% তাপ দেই, 100% কাজ পাবো না, একটা কথা। এবং আরেকটা কথা হচ্ছে, আমি যদি নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় যাইতে যাই, অবশ্যই আমাকে একটা হেল্প লাগবে, বাইরের কোনো একটা সাপোর্ট লাগবে। তো তারা যে কথাগুলো বলছে, তারা দুইটা কথা বলছে। একটা হচ্ছে কোনো যন্ত্রের পক্ষে 100% তাপকে কাজে রূপান্তর করা সম্ভব না, এবং অনবরত আমরা তাপের সরবরাহ পাবো না যদি কিনা কোনো একটা বাহ্যিক জিনিস ব্যবহার না করি। কয়জন দেশের সূত্র? ক্লসিয়াস, কেলভিন, প্লাঙ্ক, কার্নো। একটা কোশ্চেন করছিলাম তোমাদেরকে এখান থেকে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আবিষ্কারককে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আবিষ্কারককে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আবিষ্কারককে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আবিষ্কারককে সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে এটা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আবিষ্কারককে। আচ্ছা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আবিষ্কারককে। যারা এখনো সহজ সহজ কোশ্চেনগুলো অ্যান্সার ভুল করতেছো, তারা কিন্তু প্র্যাকটিসের জন্য আবার বলতেছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অবভিয়াসলি তোমরা জয়কলির এক সেট বই কালেক্ট করতে পারো, যেখান থেকে তোমরা হিউজ কোশ্চেন পাবা প্র্যাকটিস করার জন্য, যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষায় অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, এবার আমাদের কোশ্চেনে আসি, কোন সূত্রের উপর নির্ভর করে তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর তৈরি করা হয়? তাপীয় ইঞ্জিন এবং রেফ্রিজারেটর আমরা কোন সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করতে পারি? তাপীয় ইঞ্জিন এবং রেফ্রিজারেটর আমরা কোন সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করতে পারি? তাপীয় ইঞ্জিন বা রেফ্রিজারেটর কোন সূত্রের উপর প্রতিষ্ঠা করে তৈরি করা হয়? তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে যেটা বললাম আমরা, কর্মদক্ষতা হবে হচ্ছে আমাদের কত পার্সেন্ট? তাপীয় ইঞ্জিনের কর্মদক্ষতা হয় 100%, কখনোই হবে না। কর্মদক্ষতা কখনোই 100% হবে না। কর্মদক্ষতা সাধারণত থাকে 20 থেকে 50%, যার মধ্যে আমরা ম্যাক্সিমাম পাই হচ্ছে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে। ম্যাক্সিমাম পাওয়া যায় হচ্ছে আমাদের পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে, সর্বোচ্চ পেট্রোল ইঞ্জিনের জন্য। তারপর হচ্ছে ডিজেল ইঞ্জিন, পেট্রো ডিজেল, এবং সবচেয়ে কম পাওয়া যায় হচ্ছে বাষ্প ইঞ্জিনের জন্য। তুমি 14 নম্বরে অ্যান্সার পাচ্ছি। 14 নম্বরে অ্যান্সার সবাই বলছো এ নাম্বার। কোন সূত্রের উপর ভিত্তি করে আমাদের তাপীয় ইঞ্জিন এবং রেফ্রিজারেটর তৈরি করা হয়? তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কোন দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে? এটা কি তাপ কাজ, কাজ ক্ষমতা, তাপ বল, নাকি বল এবং শক্তির মধ্যে? এটা অনেক ইজি কোশ্চেন, সবাই অ্যান্সার করতে পারবো। যারা ক্লাসে আছে সবাই অ্যান্সার দেখতে চাই এটাই, যে কোন তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কোন দুইটা রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কোন দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে? এবং আজকে যারা ক্লাস করতেছো তারা একটু আমাকে বলো তো, যে কারা কারা এখানে সেকেন্ড টাইমার আছো, মেডিকেল অ্যাডমিশনের জন্য সেকেন্ড টাইমার যারা আছো, তোমরা কারা কারা এখানে মেডিকেল সেকেন্ড টাইমার আছো, এবং তারা ফার্স্ট টাইমে কেন চান্স হয় নাই, কী কী ভুল করছিলা, সেগুলো কিন্তু তোমরা এখন জুনিয়রদের সাথে শেয়ার করতে পারো, যাতে তারা সেই জিনিসটা থেকে একটু দূরে থাকে, সেই প্রবলেমগুলো তারা সলভ করতে পারে, তারা সেটা নিয়ে এখন থেকে সাবধান হতে পারে।
15 নম্বরে অ্যান্সার পাচ্ছি ফারহানা বলছে এ, বলি বলছে এ, সিদ্ধার্থ এ, রাশেদ বলছে এ, তানজিম বলছে এ। তাপ এবং কাচের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ওকে, সমষ্ণ প্রক্রিয়ায় কোন রাশিটা স্থির থাকে? সমষ্ণ প্রক্রিয়ায় কোন রাশিটা স্থির থাকে? মেডিকেলে কিন্তু আসলে অনেক সহজ সহজ কোয়েশ্চেন আসে এবং সেগুলোতে আমরা ধরতে পারি যে মেডিকেলের কোয়েশ্চেন কোন জায়গা থেকে আসে, কীভাবে আসে। সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, আমাদের কষ্ট অনেক কম করা লাগবে এবং তার সাথে আমরা অনেক ভালোভাবে সলভ করে ভালো সুন্দরভাবে অ্যান্সার করে অনেক বেশি নাম্বার তুলতে পারবো। এই জন্য আমাদের একটা জিনিসই দরকার যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে সেটা জানা, সেটা জানতে পারলেই আমাদের জন্য চান্স পাওয়া অনেক ইজি। আচ্ছা, এখানে অনেকেই আসবে সেকেন্ড টাইমার। তোমরা একটু বলো তোমাদের ফার্স্ট টাইমের কী কী ভুল করছিলে যার জন্য চান্স হয় নাই, এবং সেকেন্ড টাইমে তোমরা সেটা ওভারকাম করতে যাচ্ছ বা করতে পেরেছো অলরেডি। এবং আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে সেকেন্ড টাইমাররা কিন্তু ফার্স্ট টাইমার থেকে অনেক এগিয়ে আছে এখন, কারণ তোমাদের একটা পূর্ব অভিজ্ঞতা আছে। যে কোনো জিনিসের জন্য একটা অভিজ্ঞতা কিন্তু অনেক বড় কাজ করে। একটা জিনিস দেখবা, যখন আমরা এখন বিভিন্ন জন চাকরি অ্যাপ্লাই করতে যাই, চাকরি অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু আমাদেরকে জানা হয় যে কারো অভিজ্ঞতা কতটুকু আছে। সুতরাং এই অভিজ্ঞতাটা কেন জানা হয়? যাতে সে তার বেস্টটা দিতে পারে। তো তুমি যখন এখন সেকেন্ড টাইমার, তোমার কিন্তু আর সুযোগ নাই পিছনে ফিরে তাকানোর, পিছনে ঘুরে দাঁড়ানোর, একটা ভুল করে সেটাকে ওভারকাম করার। এই জন্য তোমার অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে হবে, হায়েস্ট তোমাকে ইফোর্ট দিতে হবে, বেস্ট প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে এখান থেকে ওভারকাম করতে হবে, একটা সুন্দর মেডিকেল চান্স পাইতে হবে। আচ্ছা, 16 নম্বরে অ্যান্সার পাচ্ছি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সবাই সি কেন বলতেছো? সমষ্ণ প্রক্রিয়া উষ্ণতা সমান থাকবে। উষ্ণতা মানে কি? উষ্ণতা মানে হচ্ছে তাপমাত্রা। 16 নম্বরে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এ হবে। এত ইজি কোয়েশ্চেন কিন্তু ভুল করা যাবে না। এত ইজি কোয়েশ্চেন, সমষ্ণ প্রক্রিয়া উষ্ণতা সমান তাপমাত্রা সমান, তাপ সমান থাকবে না। তাপ সমান থাকবে কোন প্রক্রিয়ার ক্ষেত্রে? তাপ সমান থাকবে হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে। তাপ সমান কোন প্রক্রিয়ায়? তাপ সমান রুদ্ধতাপ প্রক্রিয়ায়। সমষ্ণ প্রক্রিয়া উষ্ণতা সমান থাকবে বা তাপমাত্রা সমান থাকবে। কি সমান থাকবে? উষ্ণতা বা তাপমাত্রা। ইচ অ্যান্ড এভরিওয়ান ভুল দিচ্ছ। সমষ্ণ প্রক্রিয়া কি সমান থাকবে? তাপমাত্রা সমান থাকবে। সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা সমান থাকবে। যারা যারা ক্লাস করতেছো, তোমরা এখনো ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া বা ক্লাসটা শেয়ার দেওয়া নাই, ক্লাসটা শেয়ার দিয়ে ডান লিখো। ক্লাসটা শেয়ার দিয়ে কমেন্টে ডান লিখো। আচ্ছা, এবার আসি আমরা এন্ট্রপি। এন্ট্রপি হচ্ছে আমাদের রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা স্থির থাকে। এন্ট্রপি বলতে আমরা মেইনলি বুঝি কি? বিশৃঙ্খলা। এন্ট্রপি বলতে কি বুঝি? বিশৃঙ্খলা। অর্থাৎ যেখানে আমার তাপ নষ্ট হচ্ছে না, তাপ নষ্ট হচ্ছে না, তার মানে তাপের পরিমাণ কিন্তু ফিক্স থাকবে। তাপের পরিমাণ কি হবে? ফিক্স থাকবে। এখানে হচ্ছে তাপের পরিবর্তন জিরো হয়। এন্ট্রপিতে কি হবে? তাপের পরিবর্তন এটা কি হবে? এটা জিরো হবে। এন্ট্রপির ক্ষেত্রে কি হবে? এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির ক্ষেত্রে না, এন্ট্রপি হচ্ছে আমরা মূলত তাপ বুঝি, এন্ট্রপিটা হচ্ছে তাপ বুঝি। তাপ যদি হয়, রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কি স্থির থাকে? তাপ স্থির থাকে। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপিও স্থির থাকবে। রুদ্ধতাপ প্রক্রিয়ায় কোন রাশিটা স্থির থাকে? সবাই আমাকে একটু বলো, রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কোন রাশিটা স্থির থাকে? রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কোন রাশিটা স্থির থাকে? রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কোন রাশিটা স্থির থাকে? রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের এন্ট্রপি স্থির থাকে। কি স্থির থাকে? এন্ট্রপি। এটাকে বলা হয় তাপীয় জড়তা। রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি স্থির থাকবে, এটাকে বলা হয় তাপীয় জড়তা। এন্ট্রপির একক হচ্ছে জুল পার কেলভিন। এন্ট্রপির একক কি? এন্ট্রপির একক হচ্ছে জুল পার কেলভিন। এন্ট্রপির একক জুল পার কেলভিন। এন্ট্রপির একক কি তাহলে? সবাই একটু কমেন্ট করো। জুল পার কেলভিন। এটা রুদ্ধতাপ প্রক্রিয়ায় অপরিবর্তনীয় থাকবে। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি কি হবে? এন্ট্রপি বৃদ্ধি পাবে। সমষ্ণ প্রক্রিয়া বৃদ্ধি পাবে, রুদ্ধতাপ প্রক্রিয়ায় এন্ট্রপি অপরিবর্তিত থাকবে। আচ্ছা, অপ্রত্যাগামী বিক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কেমন হবে? অপ্রত্যাগামী মানে আমাদের যেগুলো বাস্তব বিক্রিয়া আছে, বাস্তব প্রক্রিয়া আছে, সেগুলোকে বলা হয় অপ্রত্যাগামী প্রক্রিয়া। অপ্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি কি হবে?
বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, শূন্য হবে নাকি অপরিবর্তিত থাকবে? এনট্রপির পরিবর্তন বা এনট্রপিটা কেমন হবে? বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, শূন্য হবে নাকি অপরিবর্তিত থাকবে? আমাদের অপত্যগামী প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনটা কেমন হবে? সবাই আমাকে জানাও। অপত্যগামী প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কেমন হবে? অপত্যগামী ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কেমন হবে? অপত্যগামী প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কেমন হবে? সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে। এবং তার সাথেই আরেকটা কথা হচ্ছে, তোমরা যারা মেডিকেল মানে অ্যাসপিরেন্ট আসো, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আসো তাদের জন্য কিন্তু শুধুমাত্র পড়াশোনাটা এনাফ না, পড়ার পাশাপাশি হিউজ প্র্যাকটিস করা লাগবে। দৈনিক মিনিমাম তোমরা 400 বা 500টা কোশ্চেন সলভ করবা, যাতে একটা দিন তুমি যে পড়াটা করতেছো সেটার একটা পারফেক্ট প্রস্তুতি বা পারফেক্ট যাচাই তুমি করতে পারো। এটার জন্য কি করতে হবে? প্রতিদিন আমাদেরকে 400 বা 500টা এমসিকিউ সলভ করতে হবে এবং পসিবল হইলে 3 থেকে 4টা বা 5টা এক্সাম দিতে হবে। কারণ এখানে শুধুমাত্র কিন্তু পড়াশোনাটা এনাফ না, তোমার প্রস্তুতি যাচাই করার জন্য তোমাকে প্র্যাকটিস এবং এক্সাম প্রতিদিন দিতেই হবে। এই জিনিসটা খেয়াল রাখবো সবাই, এখানে যেন কারোর কোনো কার্পণ্য না থাকে। কারণ এটা কার্পণ্য হলে কিন্তু তুমি তোমার চান্স পাওয়ার পথটা নিজেই কঠিন করে ফেলবা। আচ্ছা, তো 20 নম্বরে অ্যান্সার পাচ্ছে সবাই। সবাই বলছে বি নাম্বার, হ্রাস পাই, কেউ বলছে ডি, অপরিবর্তিত থাকে। আচ্ছা, অপত্যগামী প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এনট্রপির পরিবর্তন 0 হবে না। প্রত্যগামী ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন 0 হবে, অপত্যগামী ক্ষেত্রে এনট্রপি বৃদ্ধি পাবে। অপত্যগামী ক্ষেত্রে কি হবে? এনট্রপি বৃদ্ধি পাবে। অপত্যগামী ফিরতেছে না পুরোপুরি, অর্থাৎ কিছুটা তাপ, কিছুটা শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে। এখানে ঘর্ষণ, সান্দ্রতা বা অন্যান্য জিনিস থাকে, যার জন্য কি হচ্ছে? কিছুটা শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু পরিবর্তন একদম 0 হবে না, অপরিবর্তনে থাকবে না। এখন আসো রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কেমন? রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কেমন? এটা কি বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, শূন্য হবে নাকি দ্বিগুণ হবে? এর আগে বললাম আমরা অপত্যগামী প্রক্রিয়া, এখন বলতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কেমন হবে? রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কেমন হবে? রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কেমন হবে? এর সাথে যদি মেডিকেল রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনটা এখন করতে পারো, অথবা ক্লাসে যদি কোনো টপিক বুঝতে না পারো সেটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কেমন হবে? রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কেমন হয়? আমরা কিন্তু অলরেডি বলছি রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে, এখানে হচ্ছে তাপ স্থির থাকবে। রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে? তাপ স্থির থাকবে, তাপের কোনো পরিবর্তন থাকবে না। তাহলে তাপের যদি পরিবর্তন না থাকে, এনট্রপিকে কোনো পরিবর্তন হবে, কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হবে? এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, অর্থাৎ এখানে হচ্ছে এনট্রপির পরিবর্তন শূন্য হবে। রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়? এনট্রপির পরিবর্তন শূন্য হয়। এনট্রপি এর একক কি? এনট্রপি এর একক কি? এনট্রপি বলতে আমরা কি বুঝি? যে তাপের পরিবর্তন, তাপের পরিবর্তনের জন্য কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। প্রতি একক তাপমাত্রার জন্য, প্রতি একক তাপমাত্রার জন্য কতটুকু তাপ প্রয়োজন, এটাকে বলা হচ্ছে এনট্রপির পরিবর্তন বা এনট্রপি। তাহলে এনট্রপির একক কি হবে? এনট্রপির একক, এনট্রপি ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, ডিকিউ বাই টি। কিউব বা তাপ, তাপের একক আমরা জানি জুল পার টি, প্রতি ডিগ্রি কেলভিনের জন্য, প্রতি কেলভিনের জন্য পার কেলভিন, জুল পার কেলভিন। এটার অ্যান্সার এখন সবাই দাও। তো এনট্রপি এর একক কি? এনট্রপি এর একক কি? সবাই জানাও আমাকে এনট্রপির একক কি?
এনট্রপি এর একক কি সবাই জানো আমাকে? এর মধ্যে এনট্রপির একক কি? আমি অ্যান্সার পাচ্ছি এনট্রপির একক সবাই বলছে 22 বি জুল পার কেলভিন, সবাই একদম রাইট অ্যান্সার দিয়েছো। এনট্রপি সবচেয়ে কম থাকে কোন অবস্থায়? এনট্রপি সবচেয়ে কম থাকে কোন অবস্থায়? তরল, প্লাজমা, গ্যাসীয় নাকি কঠিন? এনট্রপি সবচেয়ে কম থাকে কোন অবস্থায়? সবচেয়ে কম বিশৃঙ্খলা পাবো আমরা কোন অবস্থায়? নর্মালি চিন্তা করবো সবচেয়ে কম বিশৃঙ্খলা পাবো আমরা কোন অবস্থায়? সবচেয়ে কম বিশৃঙ্খলা পাবো আমরা কোন অবস্থায়? আমরা সবচেয়ে কম বিশৃঙ্খলা পাবো কোন অবস্থা? সবাই একটু জানাবো আমাকে। এটা হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন। এটার মাধ্যমে আমরা আজকে ক্লাসটা শেষ করব। সো কারোর যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে এই চ্যাপ্টার সম্পর্কে বা অ্যাডমিশন সম্পর্কে, তোমরা আমাকে জানাইতে পারো এবং তার সাথে তোমরা অ্যান্সার করতে থাকো। এনট্রপি সবচেয়ে কম থাকে কোন অবস্থায়? আমরা কিন্তু কমের কথা বলছি, বেশি কথা বলি নাই। খেয়াল রাখতে হবে সবচেয়ে কম থাকে কোন অবস্থায়। এটা কি তরল, প্লাজমা, গ্যাসীয় নাকি কঠিন? তরল, প্লাজমা, গ্যাসীয় নাকি কঠিন? কোন অবস্থায় এনট্রপি সবচেয়ে কম থাকে? এনট্রপি সবচেয়ে কম থাকে কোন অবস্থায়? এবং তোমাদের জন্য আমার পক্ষ থেকে লাস্ট কোয়েশ্চেন, তাপগতিবিদ্যার জনককে? এটা সবাই নিজ দায়িত্বে খুঁজে নিয়ে আমাকে কমেন্ট করে জানাবা। তাপগতিবিদ্যার জনককে? তাপগতিবিদ্যার জনককে? তো 23 নম্বরে অ্যান্সার পাচ্ছি আমি অলরেডি। সিদ্ধাতুল মুনতাহা বলছে বি প্লাজমা। প্লাজমা অবস্থায় কিন্তু বেশি থাকে, গ্যাসীয় এবং প্লাজমা দুইটাতেই বেশি থাকে। কঠিন অবস্থায় সবচেয়ে কম থাকে এনট্রপি। সবচেয়ে কম কোন অবস্থায়? বলি বলছে ডি। ডি রাইট অ্যান্সার। হেমনলিনী বলছে ডি। ডি হচ্ছে রাইট অ্যান্সার। তোমাদের জন্য লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আমার তাপগতিবিদ্যার জনককে। এইটা তোমরা আমাকে সবাই জানাই দিবা। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। নেক্সট কোনো একটা ক্লাসে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের যে সামনে মেডিকেল পরীক্ষা চলে আসছে 2 মাসের মধ্যেই, সেটার জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিতে থাকো।